বছর আগের এই দিনে নিশ্চয়ই মনে আছে দর্শক, সেই ভয়াল স্মৃতি। আজ 5ই মে, অর্থাৎ 12 বছর আগে 5ই মে হেফাজতে ইসলামের ডাকে একটি সমাবেশ ছিল, যেটি শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল এবং সারা দেশ থেকে হাজারো মাদ্রাসার ছাত্ররা এসেছিলেন এবং আলেম ওলামারা তাদের নেতৃত্বে ছিলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিলেন। সেই হেফাজতে ইসলামের সেই সমাবেশের শেষটা হয়েছিল খুবই নির্মম এবং নিষ্ঠুর। সেই মৃত্যু এবং সেখানে সেই মৃত্যুর সংখ্যা নিয়ে নানা ধরনের কনফিউশন ছিল। সেখানে কে মারা গিয়েছে, কতজন মারা গিয়েছে সেটি নিয়ে সরকার যেমন ধোঁয়াশা সৃষ্টি করেছিল এবং তেমনি সাধারণ মানুষের জায়গা থেকেও আতঙ্কের রাত ছিল। কারণ সারা রাত ধরে সেই মতিঝিল এবং শাপলা চত্বরের আশেপাশে সাউন্ড গ্রেনেড, গুলি, পুলিশের কাঁদানে গ্যাস, এই সবের শব্দে এবং এই সব প্রয়োগের ফলে মূলত ওই রাতটি ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেই মতিঝিলবাসী এবং বলতে গেলে সেই ভয় পুরোটা ছড়িয়ে যায় রাজধানীবাসীর মধ্যেও। আজকে ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে সেই ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা আমাদের বিষয়ের নাম দিয়েছি শাপলা চত্বর হত্যাকাণ্ডের এক যুগ ও সাম্প্রতিক বিষয়। এই সাম্প্রতিক বিষয়ের মধ্যে আপনারা জানেন যে ঠিক শাপলা চত্বরের ঘটনাটি যেমন নির্মম এবং বহু মানুষের জন্য নির্মম, তেমনি বাংলাদেশের আরেকজন নেত্রী, অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার জীবন এবং তার সেই দুর্নীতির তথাকথিত অভিযোগ এবং তথাকথিত টাকা আত্মসাতের অভিযোগ এনে যে মামলা, সেই মামলায় তাকে 7 বছর কারাদণ্ড দেয়া এবং অসুস্থ বেগম খালেদা জিয়াকে সাবেক 3 বারের এই প্রধানমন্ত্রী কিভাবে তার জীবন নিয়ে অস্তিত্ব টেকানোর স্ট্রাগল করেছেন এবং বিদেশ থেকে তিনি আগামীকাল আসছেন সেই চিকিৎসার শেষে, এটি নিয়েও আমরা আলোচনা করব। তবে আমরা শুরু করছি শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিষয়গুলো নিয়ে। তবে বরাবরের মতো আমরা হেডলাইন দেখে আসবো, হেডলাইন শেষ হলে আমরা আলোচনা শুরু করব। আমরা সেই আলোচনাতে শাপলা চত্বরের এক যুগ সেটি স্মরণ করব। রাতের ভোট চুরির পুরস্কার ডুপ্লেক্স ফ্ল্যাট, হাসিনার হাজারো অনৈতিক নির্দেশনা বাস্তবায়নের বিনিময়ে 14 তলার আস্ত অট্টালিকা পাচ্ছেন 12 সচিব। দিনের ভোট রাতে হওয়ার আর কোনো সুযোগ নেই মন্তব্য সিইসির। টেকসই দেশ নির্মাণে গুরুত্বপূর্ণ সংস্কার শেষ করার পরামর্শ ইইউ এর। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাথে আসছেন তারেক রহমানের স্ত্রী। বিমানবন্দরে বিদায় জানান তারেক রহমান। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। ওষুধের দাম, স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শ ফি নির্ধারণ করে দেওয়ার সুপারিশ। এবং বিদ্যুৎ খাতে বিগত সরকারের অর্থ লোপাটের খেসারত দিচ্ছে গ্রাহকরা, মন্তব্য ডেসকো চেয়ারম্যানের। নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে সব সেবা অটোমেশন হচ্ছে। দর্শক, বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত, আপনাদের পরামর্শর কথাগুলো জানাতে পারেন। আমি নাজমুল হাসানের কাছে আসবো। নাজমুল, নিশ্চয়ই আমি জানি না সেদিন সক্রিয়ভাবে এই হেফাজতের সমাবেশটির কথা কতটা মনে আছে, আপনি সেদিন অংশ নিতে পেরেছেন কিনা, কিন্তু অবশ্যই ইতিহাস তো জানা আছে। আপনার কাছে আসবো, তার আগে আমি রফিক শিকদারের কাছে জানতে চাই যে সেই দিনের কিছু স্মৃতিচারণ তো আপনি করতেই পারেন, আপনি কি অবস্থা দেখেছিলেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে এবং সহ-আলোচক নাজমুলকে। দর্শক যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বৈশাখ মাসের প্রায় শেষ প্রান্ত আমরা এসে পৌঁছেছি বৈশাখী টেলিভিশনে। বৈশাখ আবহমান বাংলা কথা বলে, সেটিও সত্য মানুষ। এবং এই বৈশাখ মাস এবং এই মে মাস মধ্যে একটা সাথে উত্তরভাবে জড়িত। আজ থেকে প্রায় এক যুগ আগে 2013 সালে 5ই মে ছিল সেদিন। হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের কর্মসূচি ছিল, নির্ধারিত কর্মসূচি। তবে সেই কর্মসূচি তাদের শাপলা চত্বরে ছিল না। তারা রাজধানীর আশেপাশে যে রাস্তাগুলো আছে, লোকাল রাস্তাগুলো, সেখানে তাদের সমাবেশ বের করার কথা ছিল। টঙ্গীতে, গাজীপুরে, মানিকগঞ্জ রোডে,
এইভাবে ইতিপূর্বে আমরা শাপলা চত্বরে কিন্তু সমাবেশ করবার জন্য দাবি জানিয়েছিলাম সরকারের কাছে, যদিও সভা সমাবেশ করবার গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আছে, আমাদেরকে সেদিন ফেসিস্ট সরকার দেয় নাই পারমিশন। আমি যতটুকু জানি হেফাজত ইসলাম ও শাপলা চত্বরে পারমিশন যায় নাই, তারা যেখানে যেখানে করবার কথা ছিল সেখানেই করবে। কার ডাকে কার নির্দেশে হঠাৎ করে তাদেরকে এখানে আসতে বলা হলো এবং তারা খুব দৌড়ে আসলো। যে গেটগুলো ছিল ঢাকা শহরের সব 6-8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্ট থেকে তারা ছুটে আসলো, রাস্তা গাড়ি টাড়ি ছিল না, হেঁটে দৌড়ে এভাবে অত্যন্ত আনন্দের মধ্যে আসছিল যে আমাদের দাবি অধিকার প্রতিষ্ঠা হবে। কিন্তু শাপলা চত্বরে আমাদেরকে যাওয়ার জন্য সরকার পারমিশন দিয়েছে, আহ্বান করেছে, নিশ্চয়ই আমাদের দাবিগুলো মানবে। সে আত্মবিশ্বাস নিয়ে তারা আসছিল, অত্যন্ত সহজ সরল প্রকৃতি, যে আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার ছাত্ররা, তারা যারা কোরআনের পাখি, সে কওমি ছাত্ররা আসছিল, শিক্ষকরা আসছিল। তারা এসে বসছে ক্লান্ত অবস্থায়, শ্রান্ত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, অর্ধক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায়। সামাজিক রাজনৈতিক সকল মানুষ তাদের পাশে, এর আগেও তাদের ডাকে যেমনি দাঁড়িয়েছিল, সেদিনও তাদের পাশে যাবে সেরকম একটা প্রত্যয় ছিল। কিন্তু সেদিনের 5ই মে সেই সময়ের রাতটা যেন একটু ভিন্ন রকমের ছিল, একটা বিভৎস রাত ছিল এরকম। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের নয়াপল্টন কার্যালয়, নাইটেঙ্গেল এবং এই অঞ্চলে আমাদের একটা অবস্থান ছিল। আমাদের সেই শান্তিপূর্ণ অবস্থানটাকে তারা এই আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার নানা রকম এনার্কি করে তারা আমাদের গুলি করে আমাদের সেটা বন্টন করতে চেষ্টা করেছে। ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, সকল প্রতিরোধের মুখেও আমরা কিন্তু সেখানে অবস্থান করেছিলাম। সেদিন রাতে টিপটিপ বৃষ্টি হচ্ছিল। রাত 12টার পরে আমি এবং বিএনপির বর্তমান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, আমরা দুজনে মুন্সিগঞ্জের এক ভদ্রলোকের আমন্ত্রণে, যে তিনি তাদেরকে খাবার দিবেন, মাদ্রাসার মাধ্যমে খাবার, আমরা দুজনে যাচ্ছিলাম রিক্সা করে সেই শাপলা চত্বরের দিকে তাদের কাছে পৌঁছাতে, এই খাবারটা যেভাবে আপনারা, কারণ তারা সবাই ক্ষুধার্ত, খেতে হবে তো। আমাদের ভিন্ন কোনো নির্দেশনা ছিল না দল থেকে যেটা ছিল মানবিক কারণে তাদের পাশে থাকা। এখানে কোনো ষড়যন্ত্র ছিল না, আমরা জানিও না ষড়যন্ত্র কাকে বলে, রাজনৈতিক দল হিসেবে আমরা করি না। আমি সালাম ভাই আমরা যখন রিক্সা করে আইডিয়াল স্কুলের আরেকটু আগে তার এই রাজারবাগ পার হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একটা পর একটা কালো গাড়ি যাচ্ছে আর যাচ্ছে, শেষ হচ্ছে না। এর মধ্যেই আমরা থেমে গেলাম, আমরা এই গাড়ির কাছে যেতে পারলাম না। এভাবে মঞ্চের কাছে আওয়াজ শুনতে পাচ্ছি, আবার ফিরে এলাম। ফিরে এসে আমাদের চিরচেনা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, মোস্তফা নেতৃবৃন্দ, আমরা বিএনপি নেতৃবৃন্দ ছিলাম, আমরা নাইটেঙ্গেলের বটতলার মোড়ে এখানে অবস্থান নিলাম। এদিকে কাম্বা টাম্বা বলে পরে ছিল পার্টি অফিসের সামনে, বেশি করে আসতে পারে নাই। আমরা এখানে রাত প্রায় 2-3টা পর্যন্ত ছিলাম। তারপরে কি হয়েছে এটা সবাই আপনারা জানেন। পরে জানতে পারলাম পাশে যে বিসিআইসি ভবন, ওখানকার যারা ক্যাটারিংয়ে কাজ করে, তার উপরে গিয়ে তারা বলেছে যে রাতের বেলায় অনেকগুলো ট্রাক আসছে সিটি কর্পোরেশনের, লাশ নিয়ে গেছে, আরও অনেকগুলো গাড়ি আসছে সিটি কর্পোরেশনের, রক্তগুলো ধুয়ে ফেলেছে। এগুলো তার উপর থেকে দেখেছে, প্রত্যক্ষ করেছে। তার মধ্যে যতটুকু জানি দিগন্ত টেলিভিশন, আরও কিছু টেলিভিশন ছিল, ওগুলো বোধহয় বন্ধ করে দিল, তখন তাদের কাছে কিছু ছিল। দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন, সঠিক। আমার কথাটা হলো, কি অপরাধ ছিল সেই ছাত্রদের, কর্মমতী মানুষদের, শিক্ষার্থীদের, শিক্ষকদের, তাদেরকে ডেকে নিয়ে এইভাবে কী কারণে গুলি করা হলো বাকির মতো করে? তারা তো কোনো রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য বলে নাই, তারা তো বলেনি যে আমরা বিএনপি করি বা অন্য কোনো রাজনৈতিক সংগঠন করি। আমার বক্তব্য হলো, যারা অগণতান্ত্রিক সরকার, যারা ভোটারবিহীন সরকার, যারা দুর্বল সরকার, তারা যে কোনো বড় সমাবেশ দেখলে তারা ভয় পায়। সেটাই হয়েছিল সেদিন। তারা ভেবেছিল তাদের ক্ষমতা বোধহয় কেঁপে উঠেছে, ক্ষমতা থাকবে না। আমার বক্তব্য, এবং সেদিন আপনি ভালো করেই জানেন আমাদের ম্যাডাম খালেদা জিয়া সেদিনকে তাদের পাশে ছিলেন, সহানুভূতি জানিয়েছেন এবং বলেছেন। কিন্তু এটাও সত্য, র্যাবের গুলির মুখে, পুলিশের গুলির মুখে এমন একটা পরিস্থিতিতে ঢাকা শহরকে এমন একটু অবরুদ্ধ করে রেখেছিল, সফলতা ব্যর্থতা থাকতে পারে,
সে কথা আমি যাচ্ছি না আর, কিন্তু খুব কষ্ট হয়, রক্তক্ষরণ হয়, যতগুলো প্রাণ চলে গেল। সর্বশেষ আপনি নিশ্চয়ই জানেন যে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা প্রতিষ্ঠা হলো, আমাদের 15 বছর সংগ্রাম এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সম্মেলনে সকলের প্রচেষ্টায় আমরা যেটা স্পিতলোকে পৌঁছলাম। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আদিলুর রহমান সাহেব, তিনি হত্যাকাণ্ডকে নিন্দা করে বলেছিলেন সংখ্যাটা হয়তো বা কম হতে পারে, বেশি হতে পারে। সেটাও আমি ওই সময়ে যেদিন ওনাকে গ্রেপ্তার করেছিল তখনই আমি বলেছিলাম সংখ্যা কম হোক বেশি হোক সেই জন্য তাকে গ্রেপ্তার করতে পারেন, তাকে বন্দী করতে পারেন। সাধারণ মানুষ বা বিএনপির সমর্থকই বলেন বা দেশবাসীর একটি বিষয় নিয়ে আমি আপনাকে জানতে চাই যে ওই দিন আমরা একটি নির্দেশনা দেখেছিলাম, সেটি এসেছিল বেগম জিয়ার কাছ থেকেই, যেটি আপনি বললেনও যে মানবিক কারণে তাদের পাশে দাঁড়াতে, এবং আমরা যেটা আরও একটি এই নির্দেশনার পাশে যে বিএনপি নেতাকর্মীদেরকে তার কাছে দাঁড়ানোর, এবং এটি একটি পলিটিক্যাল রেটরিক। আপনাদের অনেক যারা আপনাদের এলাই আছে, এই রাজনৈতিক এলাই, তারা অনেকেই বলতে যাচ্ছেন যে ওই দিন যদি বিএনপির নেতাকর্মীরা, এবং এমনকি অনেকে বলেন যে বেগম খালেদা জিয়া নিজেও রওনা দিয়েছিলেন এখানে আসার জন্য, কিন্তু তাকে শেষ পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীরা, এবং কিছুটা দোষারোপও করা হয় যে বিএনপির নেতাকর্মীরা যদি সেইভাবে আসলে তাদের পাশে দাঁড়াতো, এই ধরনের ন্যাক্কারজনক একটি ঘটনা, এই হত্যাকাণ্ড ঘটতো না। এই জায়গাটিকে কি আপনি কোনো যুক্তি খণ্ডন করতে পারেন কিনা? এখানে আমি যদি যুক্তি দিতে যাই, অনেক রকমের যুক্তি তো আসবে, কষ্ট হয়, রক্তক্ষরণ হয়, এটুকু আপনাকে আবারও বলছি। আর দ্বিতীয়ত আমাদের বিএনপির রাজনৈতিক দলটি এবং আরও কিছু রাজনৈতিক সংগঠন, আমাদের কিন্তু একটা প্রোগ্রাম ছিল এর আগে, আপনার জানার কথা, সেটি হলো ওই টিকাটুলি মোড়ে আমাদের মধুমিতার পাশে। সেখানে কিন্তু আমাদের দলের কেউ কেউ বলেছিল সেদিন যে আমরা এখানে বসে পড়ব, আমরা এখানে বসে থাকবো, আমরা উঠবো না, অবস্থান করব রাতভর। অনেকেই মতামত দিয়েছিলেন। ম্যাডাম খালেদা জিয়ার দূরদর্শী রাজনীতি থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমরা রাজনীতি করি স্বচ্ছ স্পষ্ট, দিবালোকের মতো, আমরা দিনের বেলা প্রতিবাদ করব, আমরা রাতে এইভাবে বসে যাব না। কারণ এই সরকারটি গণতান্ত্রিক সরকার নয়, তারা রাতের বেলা যে কোনো গঠন করতে পারে, এবং ওরা রাতের বেলা ওস্তাদ। চোররা যেমন শিদিল চোরের মতো কাজ করে, ওরা দিনের ভোটরা রাতে নিয়ে যায়, যারা ওরা রাতেই কারবার করতে পারে ভালো। তো এটা বেগম খালেদা যে রাজনীতির অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছিলেন। সেদিন কিন্তু আপনার 2013 সালে ওই কৌশলটা তখনও ইউজ করে নাই, দিনের ভোট রাত, এটা 2018 সালে এসে ব্যবহার করেছে ওরা। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আসলে আমি যদি বলি স্ল্যাং ভাষায়, এটা তো আপনার, ওরা তো ওই যে চোরাপথে, আজকে দেখেন না যে চোরাপথে চোরা কারবারই হয়, কিন্তু ওরা ভারতে চোরাপথে পালায়। মানুষ, রাজনীতিবিদরা চোরাপথে পালায় কখনো শুনেছেন? পার্লামেন্টের মেম্বাররা, আমলারা চোরাপথে রাজনীতি করবে সাহসের সাথে। তো ওরা শুনিনি, তবে দেখেছেন। তো এখন এই চোরাপথে ওরা পালায়। এখন এটা প্রেডিকশন ছিল বেগম খালেদা জিয়ার যে তারা করতে পারে। সে কারণে সেটা শেষ করি, সে কারণে তিনি কিন্তু সেদিন কিন্তু প্রোগ্রামটা দেন না রাতের বেলা, কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু প্রোগ্রাম শেষ করে চলে আসছে। হেফাজতে ইসলাম তারা আমাদের সাথে আলোচনা করে প্রোগ্রামটা দেয় নাই, তারা তাদের মতো করে দিয়েছিল। এর আগে একটা দিনের বেলা প্রোগ্রাম করেছিল, সারা দেশে মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে, সেদিনও আমরা দাঁড়াতে চেয়েছিলাম, ম্যাডাম জিয়ার বক্তব্য ছিল, কিন্তু সেখানকার রাতের পরিবেশটা সেটা ছিল। তারপর কিন্তু আমরা মাঠে ছিলাম। নাজমুল, আপনি রাজনীতিতে এসেছেন, অবশ্যই এই ইতিহাসটি জানেন, আপনাদের মূল্যায়ন কি? আপনাদের বয়সী এখন যারা আছেন, যারা সক্রিয় রাজনীতি করছেন, এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী আপনাদের এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? ধন্যবাদ। যারা আমাদেরকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে আজকে 5ই মে, প্রায় এক যুগে আগের কথা নিয়ে আমরা কথা বলছি। শাপলা চত্বরে যেই বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কতম অধ্যায় রচিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছে, তার প্রতিবাদে এদেশের ধর্মপ্রাণ মুসলমান যারা দলমত নির্বিশেষে, কিছুক্ষণ আগে রফিক ভাই কথা বলেছেন, সেখানে বিএনপি কথা এসেছে, আমি মনে করি এখানে অনেক মানুষ আসছে। তখন আমি সম্ভবত ক্লাস 9-এ পড়ি, আমি কিন্তু এসেছিলাম তখন এখানে, আমি যাত্রাবাড়িতে ছিলাম, পানি দিতাম যে যারা আসছিল এখান থেকে, অনেকেই চেষ্টা করেছিলাম। তো এটা একটা ছিল বাংলাদেশের যারা ইসলাম প্রিয় মানুষ, ধর্মে বিশ্বাসী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, তাদের একটা বিষয়। সেই জায়গাতে বাংলাদেশের তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনার সরকার তাদেরকে যেভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, আমরা সেটাকে মনে করি গণহত্যার শামিল। সেখানে আসলে হতাহত বা নিহতের সংখ্যা এখানে গরমিল আছে। আমরা হেফাজতের পক্ষ থেকে শুনেছি এখন পর্যন্ত ওখানে 93
93 জন মানুষ শহীদ হয়েছে, যেটা তথ্য তারা পেয়েছে। আমরা মনে করি এই সংখ্যাটা তার চেয়েও বেশি হতে পারে। আমরা কিন্তু শেখ হাসিনা আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে সেখানে কিভাবে পুলিশ জীবন্ত মানুষকে পুড়িয়ে তার লাশ গুম করে ফেলেছিল। আপনার নিশ্চয়ই মনে আছে আশুলিয়াতে যে ঘটনা ঘটেছে, কয়েকজনকে পুড়িয়ে ফেলেছে। একইভাবে সাভারে যে ইয়ামিন তার জীবন্ত দেহটাকে পুলিশের এপিসি থেকে ফালিয়ে দিয়েছে। এরকম বর্বরোচিত পুলিশ গত 15 বছর যাবৎ ছিল, তাদের আন্ডারে যে শাপলা চত্বর হয়েছে সেটা আসলে ইতিহাসের নির্মম একটা ঘটনা। আমরা তার সুস্পষ্ট যারা জড়িত আছে, যেই সকল পুলিশ জড়িত আছে, যে সকল র‍্যাব ড্রেস রিহার্সাল বলা যেতে পারে এবং এই গণঅভ্যুত্থানের, অবশ্যই আমরা বারবারই বলে আসছি শাপলা চত্বরের সাথে যারা জড়িত খুনিদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে 2014 ভোটার বিল নির্বাচন, 18 ভোট ডাকাতি নির্বাচন, 24 ডামি নির্বাচন, প্রত্যেকটা জায়গাতে যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে একই সাথে বিচার আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে আমরা বারবার কিন্তু বলছি যে বিডিআর হত্যাকাণ্ডের বিষয় কিন্তু বলছি। সুতরাং শাপলা চত্বরে যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে শেখ হাসিনা যেভাবে নিধন করেছে, শেখ হাসিনা যেভাবে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে ইসলাম প্রিয় মানুষগুলোকে হত্যাযোগ্য চালিয়েছে, অবশ্যই তার সাঙ্গপাঙ্গ যারা সেদিন বিজিবি ছিল, সেদিন পুলিশ ছিল, সেদিন র্যাব ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা অপারেশন চালিয়েছে, প্রত্যেককে বিচার আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজকে স্বাধীনই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এটা আমাদের দাবি হতে পারে, এটা আমাদের অধিকার। এই নির্মম ঘটনার সাথে যারাই জড়িত, যারা এই হত্যাযোগ্য চালিয়েছে, তাদেরকে প্রত্যেককে যেন বিচার আওতায় নিয়ে আসা হয়। সেক্ষেত্রে বিচারের জায়গাটা তো অবশ্যই আছে। রফিক শিকদার, আপনিও জানেন যে বিচারের জায়গার বিষয় তো অবশ্যই থাকে, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশে যে পরিস্থিতি এবং এখানে তো শাপলা চত্বর কোনো হত্যাকাণ্ডই ছোট নয়, তবে শাপলা চত্বরের চেয়েও বড় হত্যাকাণ্ড আমরা 5ই আগস্ট দেখলাম, 3 আগস্ট দেখলাম, 4 আগস্ট দেখলাম, 2024 সালের একটি মাস যাবৎ দেখলাম কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে কিভাবে 5ই আগস্ট হলো। এই জায়গাতে আপনার কি মনে হয়? নাজমুলের কাছে জানতে চাই, এখনকার ছাত্র জনতার পালস কি? আসলে এই হত্যাকাণ্ডের বিচারগুলো কি এই সরকার করতে পারবে বলে মনে হয়? অবশ্যই শাপলা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ এই হত্যাকাণ্ডগুলোর বিচার কি এই সরকার করতে পারবে? অতটা সময় কি তারা পাবে? অতটা সময় না পেলে তাদেরকে শুরু করতে হবে। অবশ্যই তাদের নৈতিক দায়িত্ব, যে জায়গায় খুনি শেখ হাসিনার যে হত্যাযজ্ঞগুলো চালিয়ে আসছে, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বর বা এই ডামি নির্বাচন, প্রত্যেকটা জায়গায় যে পরিমাণ গুম খুন হয়েছে গত 1.5 যুগ জুড়ে, প্রত্যেকটা গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা এই সরকারের অন্যতম দাবি। একই সাথে আমরা এটা তো অবশ্যই আছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় 2000 অধিক যারা শহীদ হয়েছে, সেই শহীদদের যে আর্তনাদ, পরিবার প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা করা, সুস্থ করে তোলা, এটাও এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত। সেই জায়গায় আমাদের যে প্রত্যাশার পারদ ছিল, সেই প্রত্যাশার পারদ পুরোপুরি ছুঁতে না পারলেও আমরা মনে করি তাদের এই যে এত শহীদের রক্তের বিনিময়ে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস বসেছে, তার উচিত এই যে প্রত্যেকটা বিচার শেষ না করলে অন্তত শুরুটা যেন তারা সে করে যায়। এবং ভাই যে কথাটা বলেছিলেন, বর্তমানে একজন উপদেষ্টা, গৃহ মন্ত্রণালয়ের উপদেষ্টা যে আদিল রহমান খান, তিনি কিন্তু এই শাপলা চত্বরের কথা বলতে গিয়ে শেখ হাসিনার আমলে সে জেলবন্দি হয়েছে। তো তাদের একটা স্পিড কাজ করা উচিত, এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তারা কোনোভাবেই কম্প্রোমাইজ না করা হয়, তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রয়োজনে আমরা এখন যেমন অভ্যুত্থান পরবর্তীতে আমরা বিশেষ ট্রাইব্যুনাল দেখতে পাচ্ছি, একইভাবে বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যাকাণ্ডের দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে পারে। হ্যাঁ, শুনলাম। আসলে এই 5ই মে সেই ঘটনার আসলে আর কোনো ব্যাখ্যার নাই, বিচার ছাড়া আর কি ব্যাখ্যা আছে? এরকমের একটি সরকার এরকম কাজ করতে পারে সেটা তো মানুষ বিশ্বাস করতে চায়নি, কিন্তু ওই ঘটনার পর থেকে মানুষ সেটি বিশ্বাস করতে। ছোট্ট একটি বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আমরা আবার আলোচনায় যুক্ত হব। দর্শক, আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে আপনাদের কমেন্ট, মতামত জানাতে পারেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমাদের আজকের বিষয় শাপলা চত্বর হত্যাকাণ্ডের এক যুগ ও সাম্প্রতিক বিষয়, এবং আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আমরা দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ সময় পর চিকিৎসা নিতে গেলেন বেগম খালেদা জিয়া, এবং তিনি আগামীকাল লন্ডন থেকে ফিরছেন। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন হিথ্রো বিমানবন্দর থেকে, এবং তাকে নিয়ে আসছে কাতারের আমিরের সৌজন্যে দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্স, এবং এটি রাজকীয় অতিথিদেরকে দেয়া হয়। কাতারের আমির সেই সৌজন্য
বোধের জায়গা থেকেই বেগম খালেদা জিয়াকে এই বিমানটি দিয়েছেন। সেখানে বেগম খালেদা জিয়া এবং তার 2 পুত্রবধূ, বিএনপির বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পুত্রবধূ এবং প্রয়াত আরাফাত রহমান কোকর পুত্রবধূ, 2 পুত্রবধূকে নিয়ে এবং আরও স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ সহ আরও বেশ কয়েকজন সফর সঙ্গী রয়েছেন। তারা আগামীকাল 11:30 নাগাদ ঢাকায় এসে পৌঁছবে। আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে আসবো, প্রতিবেদন দেখে এই নিয়ে আলোচনা শুরু করব। উন্নত চিকিৎসার জন্য এবছরের 8 জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে 16 দিন চলে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা। বয়স ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় লিভার ও কিডনি প্রতিস্থাপন খুবই ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ঔষধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে মেডিকেল বোর্ড। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বড় ছেলে তারেক রহমানের বাসায় চলে চিকিৎসা কার্যক্রম। 4 মাস বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ ও পরিবারের সদস্যদের পরিচর্যায় অনেকটাই সুস্থ বেগম খালেদা জিয়া। তিনি আল্লাহর অশেষ রহমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন। সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেলে মাকে গাড়ির সামনের আসনে বসিয়ে নিজে চালিয়ে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় প্রধানকে বিদায় জানাতে বিমানবন্দর এলাকায় আগে থেকেই উপস্থিত ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর পৌঁছানোর পর বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মাকে বিদায় জানান তারেক রহমান। বেগম জিয়াও হাসি মুখে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, দেন নানা নির্দেশনা। খালেদা জিয়ার সাথে দেশে ফিরছেন তাঁর 2 পুত্রবধূ, বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। 17 বছর পর দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা রহমান। বাংলাদেশ সময় রাত 9:30টার কিছু পরে কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে দলীয় চেয়ারপারসনের দেশে ফেরায় উৎফুল্ল বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। মঙ্গলবার আনুমানিক সকাল 10:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফিরোজায় ফিরবেন বেগম জিয়া। দলীয় প্রধানকে স্বাগত জানাতে পুরো রাস্তার দুধারে নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে অবস্থান নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর এবং মাননীয় চেয়ারপারসনের বাসভবনে সেখানে কেউ আকস্মিকভাবে সেখানে প্রবেশ করবেন না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দর্শক দেখছিলেন প্রতিবেদনটি। আমরা রফিক শিকদার, বেগম খালেদা জিয়ার এই যে কারাগারে যাওয়া, তার এই বিচার এবং চিকিৎসার বিষয়টি এই সবগুলোই রাজপথে একসময় ছিলেন এবং বেগম খালেদা জিয়ার একটি বিষয় ছিল যে সে চিকিৎসার জন্য তিনি কিন্তু বিদেশে যাওয়ার সুযোগ পাননি। এবং আরও একটি ব্যাপার যে 3টি গ্রাউন্ড যদি বলা হয় যে তিনি একজন বৃদ্ধ নারী, তিনি দেশের একজন সিনিয়র সিটিজেন এবং তিনি বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, 3টি গ্রাউন্ড দেখেও তার জামিন পাওয়া যায়নি। আপনার মন্তব্য কি, এই বিষয়গুলো মনে পড়ে কিনা? দেখুন, 2018 সালের 8 ফেব্রুয়ারি ছিল সেদিনটি। বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মিত আদালতে যেতেন এবং হাজিরা দিতেন। 9 বছর তিনি হাজিরা দিয়েছেন। সেখানে মাননীয় আদালত ব্রিটিশ সরকারের তল্পিবাহক হিসাবে সেদিন মিথ্যা একটি মামলায় যে ফরমাইশে রায় দিয়েছিল, সে রায়ের প্রতিবাদে ঢাকা শহর জেগে উঠেছিল। জানেন যে পুলিশের মুহুর্মুহু গুলির মুখে বেগম খালেদা জিয়াকে তারা গাড়িতে করে নিয়ে যায় কারাগারে। সিআরপিসি 497 স্পষ্ট বলা আছে, আপনি যেটা একটু আগে বললেন, 3টি নয় 4টি গ্রাউন্ডের উপরে বেগম খালেদা জিয়া মুক্তি পেতে পারেন। এক হচ্ছে তিনি বৃদ্ধ বয়স্ক, আরেক হচ্ছে নারী, আরেক হচ্ছে অসুস্থ, একটা হচ্ছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী। এই 4টা গ্রাউন্ডের উপরে আদালত থেকে মুক্তি দিতে পারে, কিন্তু দেয় নাই। তিনি জেলে ছিলেন,
জেল খেটেছেন গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। কম্প্রোমাইজ করেন নাই, আপোষ করেন নাই। ওয়ান ইলেভেনের সরকারের সময় আপোষ করে নাই। শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে চলে গিয়েছিল। বেগম খালেদা জিয়ার ব্যাগেজ থেকে সব কিছু রেডি করে দিয়েছিল। খালেদা তারেক রহমানের উপর আক্রমণ হবে না, আর কখন নির্যাতন করা হবে না, শুধু চলে গেলেই হয়। খালেদা জিয়া যায় নাই, বলছে আমি দেশে থাকবো। মোকাবেলা করেছেন, জেলে যেও তো মোকাবেলা করেছেন, কম্প্রোমাইজ করেন নাই। বারবার আপনি জানেন যে ডাক্তারদের যে বোর্ড, আন্তর্জাতিক ডাক্তার সবাই এসে বোর্ড বসে বলেছে যে ওনার উন্নত চিকিৎসা দরকার, সেই চিকিৎসাটা এই দেশে হবে না। রাষ্ট্র অমানবিক, আওয়ামী লীগ অমানবিক, তারা কিন্তু দেয় নাই। শেখ হাসিনা নানান রকমের কথা বলেছে, টেলিভিশনে দেখেছেন। যেটা প্রধানমন্ত্রী সুলভ কথা নয়, নারী সুলভ তো নয়, রাজনৈতিক নেতৃত্বের কোনো সৌন্দর্যও নয় ওই কথাগুলোর মধ্যে। সে সমস্ত অশালীন কথা বলেছে এবং খালেদা বয়স নিয়ে, বৃদ্ধ নিয়ে, অসুস্থতা নিয়ে। 401-এ সিআরপি ইয়াতে বলা আছে যে মানবিক কারণেও সেবা পেতে চিকিৎসার জন্য যেতে পারে। এই গ্রাউন্ডের যারা মামলা আসামে দেয় নাই। 2 কোটি টাকার ব্যাংকেই ছিল এতিমের টাকা। এতিমের জন্য খালেদা জিয়ার চেয়ে মায়া বেশি কারণ নয়। কারণ বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানকে হারিয়েছেন, তার ছেলেরা যখন একবার ছোট ছিল তখন। তারা রহমান আরাফাত এবং কোকো, তারা কিন্তু এতিম ছিল। এতিমের জন্য খালেদা জিয়ারই দরদ বেশি। সেখানে খালেদা জিয়াকে 2 কোটি টাকা, এখন প্রায় 9 কোটি টাকা হয়েছে, ব্যাংকেই ছিল। এই 9 কোটি টাকা কার কাছে আছে? ব্যাংকই কিন্তু আছে, খালেদা জিয়া তুলে নাই, কেউ জিয়ার নামে আছে। খালেদা জিয়া খরচ করতে পারেন সেটি কোনোদিনই না, এবং তিনি চানও নাই। ব্যাংকই আছে, এবং এটা মামলার কারণে নাই, এমনিতেই স্বাভাবিকভাবে ব্যাংকে ছিল, তোলেনও নাই, কেউ তোলে নাই। এমন না যে তুলে আবার মামলা হওয়ার কারণে পরে নিয়ে জমা দিয়ে আসছে, সেরকমও না। সেই মামলা খালেদা থেকে জেল খেটতে হয়েছে। এখন তাহলে এই যে আমাদের নাজবুল বলেছে, যার হাজার কোটি টাকা লুটপাট করলো, টাকা পাচার করলো, আর এই যে 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড থেকে নিয়ে শুরু করে আপনার এই যে হেফাজত, শেয়ার কেলেঙ্কারি, ইলিয়াস আলী চৌধুরী আলমকে গুম করলো, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন কবির পারভেজকে গুম করলো, আমাদের মহানগর ছাত্র সুমন, সিলেটের দিনারকে গুম করলো, আমাদের ফেলানি লাশ পড়ে রইল, চুপচাপ রইল সীমান্তে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হলো গত 16 বছরে। তারপর আগে যদি যান 96 থেকে 2000, সেই ফেনীর তুষারকে ড্রিল মেশিন দিয়ে হত্যা করলো ছাত্রদলের। তুষারের মাসে চিৎকার করে বলেছিল আমার ছেলেকে বাঁচতে দাও, মেরো না। ছাত্রলীগ সন্ত্রাসীরা শুনে নাই, ড্রিল মেশিন দিয়ে তাকে বেঁধে হত্যা করেছিল 98 সালের 26শে মার্চ। সেই বিচারগুলো করতে হবে, বিচার করার সময় আসছে, সবগুলো হত্যাকাণ্ডের বিচার হবে। এবং এটা এই সরকার কি বিচার একেবারে হ্যাঁ শুরু করতে হবে, শুরু করার সময়ও চলে যাচ্ছে, করছে না কেন? শুরু করতে হবে, এগুলো শেষ হবে। সামনে নির্বাচন হবে, নির্বাচনে যারা সরকারে আসবে, জনগণ যাদেরকে ভোট দিবে, নিশ্চয়ই জনগণ তাদেরকে ভোট দিবে যারা সকল অপকর্মের বিচার করবে, সুশাসন প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তাদেরকে জনগণ আগামী দিন নির্বাচিত করবে। আর আমাদের আরেকটা জিনিস আপনাকে বলি, আমাদের সাথে প্রায়ই আমরা দেখি কিছু কিছু টেলিভিশনে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে যারা আন্দোলন করছে, ওরা তো আমাদের ছোট ভাই, আমার সন্তানের মতো। আমার 3 ছেলে মেয়ে, ওরা আন্দোলন করেছে, ওরা কিন্তু রাজনীতি করে না, তাদের ডাকে গেছে। এখন আমার কথা হলো আমরা তো একসাথে, এবং সেটা তো এই আন্দোলনটা এসে 5ই আগস্টে শেষ হয়েছে। আমাদের আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন কিন্তু আরও কিন্তু কাজ আছে আমাদের সবারই। আমরা যারা 5ই আগস্ট সমাপ্ত করলাম, হাসিনাকে পালাইতে বাধ্য করলাম, আমাদের কিন্তু আরও কাজ বাকি আছে। একসাথে মিলে আমরা কাজ করবো। কিন্তু কেউ কিছু কিছু টেলিভিশনে তারা করে কি, টেলিভিশনে বা বিভিন্ন ইয়েতে আমাদের সাথে তাদের একটা মুখোমুখি করতে চায়। আমরা কিন্তু সেটা আমরা খেয়াল করি, গভীর লক্ষ্য করে। আপনারা করছেন, আমি সে কথা বলবো না, আমরা কিন্তু দেখছি, পর্যবেক্ষণ করছি। এরা কারা? এরা হচ্ছে তারা যারা শেখ হাসিনার দোসর। এরা চায় না আমরা মিলে আগামী দিনে দেশটাকে সুন্দর। আপনি নিশ্চয়ই খালেদা জিয়ার এই বিষয়টিতেও আপনি তখনও হয়তো বা আরও ছোট ছিলেন, কিন্তু তারপরেও তো আপনি এখন যে রাজনীতির জায়গাটায় আছেন বোঝেন, এই জায়গাটা বাংলাদেশের এই ঘটনাটি বাংলাদেশের কোন জায়গাটা ধ্বংস করেছে বলে মনে হয়? প্রথমে হচ্ছে বাংলাদেশের 3-3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফিরছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আপোষের নেত্রী হিসেবে যিনি ফেসিস শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, গণমানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন, গণতন্ত্রের জন্য কথা বলেছেন, আমরা তার সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। এখন দেখেন, বেগম জিয়ার বিরুদ্ধে যে একটা টেবু তৈরি করা, এটা হচ্ছে শেখ হাসিনার পরশ্রী কাতরতার বহিঃপ্রকাশ। একজন এতিমের টাকা চুরি করা, যখন তাকে কোনোভাবেই কম্প্রোমাইজে নিয়ে আসতে পারছে না,
তার রাজনৈতিক ক্যারেক্টার ধ্বংস করার জন্য এতিম একটা মানে সফট সিম্পেথাইজ করার চেষ্টা করেছে। শেখ হাসিনার যে কোর্ট ছিল এটা তো ক্যাঙ্গারু কোর্ট, শেখ হাসিনা যা বলতো তাই আদেশ হতো, তাই রায় হতো। এই যে বাংলাদেশের রাজনীতিতে সৌন্দর্যতা, সাম্প্রদায়িক সৌন্দর্য তো নাই, দলের ভিতরে যে সৌন্দর্য সেটাও শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। আজকে শেখ হাসিনা কোথায় আর বেগম জিয়া কোথায়? বেগম জিয়া এদেশে 18 কোটি মানুষের মনের কোঠায় রয়ে গেছেন, কিন্তু আজকে শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি শুধু কোটার একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। আমরা 2022 সালের 7ই অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরা ফাদের স্মরণসভা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। সেখানে আমাদের বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ ছিলেন আমার সাথে, আমরা প্রায় 30 জন ছিলাম। স্মরণসভা করতে গিয়েছি, শেখ হাসিনা আজ্ঞাবহ যে ছাত্রলীগ সেখানে আমাদের উপর হামলা করেছে, বর্তমান সেক্রেটারি শেখ ওয়ালি হাসান ইনান, আমরা আহত হয়ে ঢাকা মেডিকেল গেছি চিকিৎসা নিতে, সেখানে আবার আমাদের উপর হামলা করেছে, পুলিশ এসে আমাদের গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে মামলা দিয়েছে আমরা ওই সময় 12,000 টাকা চুরি করেছি। এই কথা হাইকোর্টে যখন বলা হয়েছে, কোর্ট আমাদেরকে 2 দিনের রিমান্ড দিয়েছে, 60 দিন জেল খাটতে হয়েছে। মানে আমরা ছাত্রলীগকে মারছি, ছাত্রলীগের পকেট থেকে 12,000 টাকা চুরি করছি, এই জন্য আমাদেরকে 2 মাস জেলে থাকতে হয়েছে, 2 দিন রিমান্ড থাকতে হয়েছে। এই তো বাংলাদেশে শেখ হাসিনার বিচার ব্যবস্থা ছিল। শেখ হাসিনা খালেদা জিয়ার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে এর মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক সৌন্দর্যকে নষ্ট করে দিয়েছে। আমরা মনে করি এই ঘটনারই প্রাকৃতিক একটা বলেন ন্যাচারাল রিভেঞ্জ আছে। ন্যাচারাল রিভেঞ্জ হিসেবে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আর একই সাথে বেগম জিয়া বাংলাদেশে মানে স্বাচ্ছন্দ্যে বাংলাদেশ ফিরছে, বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। তবে একই সাথে বলি, 2024 সালে ছাত্র নাগরিক অভ্যুত্থানের বিনিময়ে আমরা যেই ফেসিস্ট থেকে বাংলাদেশকে মুক্ত করেছি, যেই ফেসিস্টের মুক্তির পরে বাংলাদেশ থেকে আমরা সবচেয়ে নির্যাতিত নিপীড়িত মানুষকে আমরা মুক্ত করতে পেরেছি, সেই অভ্যুত্থানের চেতনাকে যেন আমরা লালন করতে পারি, সেই জায়গায় যেন আমরা কেউ রক্ষক না হয়ে যাই, আমরা যেন শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মানবিক মূল্যবোধ সম্পন্ন একটা রাজনীতি করতে পারি, রাজনীতির মধ্যে যেন আমরা সম্প্রীতি খুঁজে ধরতে পারি, সেই চেতনা আমরা চাই। আবারও ছোট্ট একটি বিরতির সময় হলো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি শেষে আবারও যুক্ত হচ্ছে। ইস্পাহানি মির্জাপুর জিরাওরে দর্শক, আমরা কথা বলছিলাম বেগম খালেদা জিয়া ফিরবেন আগামীকালকে, সেই বিষয়টি নিয়ে। আরেকটি বিষয় অ্যাডভোকেট রফিক সিকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই। চিন্ময় কুমার দাস ঠিক এই 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরপরই আমরা এই ঘটনাটি দেখলাম যে তিনি ইসকনের একজন সদস্য এবং ধর্মগুরু বলেন তারা, কিন্তু আমরা তার সমর্থকদেরকে দেখলাম যে একজন আইনজীবীকে, তিনি সরকারি পিপি পাবলিক প্রসিকিউটর তিনি, এবং এই পাবলিক প্রসিকিউটর আলিফকে তার সমর্থকরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো চট্টগ্রামে, এবং এরপরে তাকে আটক করা হলো। সেই চিন্ময় কুমার দাসের হাইকোর্ট জামিন দিয়েছে, আদালতের মতো চলছে। হাইকোর্টের জামিন নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না, কারণ হাইকোর্টের মতো জামিন দেবে সেটাই স্বাভাবিক, প্রশ্ন তোলার এখতিয়ারও নাই। সেই জামিনটা চেম্বার জজ আবার স্থগিত করেছে। এ ধরনের একজন আসামি, আপনি আইনজীবী তো বটেই, এ ধরনের একজন আসামির জামিন পাওয়ার গ্রাউন্ড কি আসলে? আসলে এটা খুব নিন্দনীয় ঘটনা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডটা এটা খুব আলোচিত ছিল। এটাতে তাকে 25শে নভেম্বর গ্রেপ্তার করার পরে আবার কিভাবে স্থায়ী জামিন দিল হাইকোর্ট, সেটা আমার নিজেরও প্রশ্ন। কিন্তু হাইকোর্টকে আমি কি প্রশ্ন করি? আজকে আমাদের এই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব আছেন, আমি জানি না যে এটা ওনারা কীভাবে দেখছেন। আমাকে যদি প্রশ্ন করেন, আমি বলবো যে এই যেটা একটু আগে আমাদের নাজমুল বলল যে 12,000 টাকা ঘটনায় তাদেরকে 2 মাস জেল খাটতে হয়েছে, এরকম একটা হত্যাকাণ্ডের আসামি যে ধর্মের বা যে রীতিরই হোক, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই, সকল হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত এবং আইনের আওতায় আনা উচিত। এরকম যদি হয় তাহলে তো মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেবে। আরেকটু আমি বেগম খালেদা জিয়ার দিকে একটু আবার চলে যাই বিনয়ের সাথে। আপনি জানেন যে হিথ্রো বিমানবন্দরে কিন্তু একটা আনন্দের ঢলের মধ্যেও কিন্তু একটা, যেমন তারেক রহমানের মধ্যে মা তার সহধর্মিণী চলে আসছে, একটা আবেগঘন একটা পরিবেশে তৈরি হয়েছে। এখান থেকে 3 ঘন্টা আগের যে ঘটনাটা আমরা যেতে দেখলাম, দীর্ঘদিন একসাথে ছিলেন, আর বাংলাদেশের মানুষের একটা আনন্দের কোনো বন্যা বয়ে গেছে। আগামীকাল আসবেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে। এই এশিয়া মহাদেশের মধ্যে মানবতাবাদী নেত্রী যদি বলি, আমরা গণতন্ত্র সংগ্রামের নেত্রী যদি বলি, আপসীন ক্যারিজমেটিক লিডারশিপ যার মধ্যে আছে, গণতন্ত্রকে যিনি লালন করেন ধারণ করেন, সেই মহিয়সী নেত্রী বেগম খালেদা জিয়ার নাম।
তিনি আসছেন, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ঢল। তবে আমাদের দল সমগ্র বাংলাদেশ থেকে মানুষ কিন্তু আসতে চেয়েছিল, সেটিও সত্য। আমি জানি যে কালকে হয়তো বা বেগম খালেদা জিয়াকে স্বাগতম জানাতে গিয়ে যানজট হবে, আমাদের দল থেকে বলেছে। সারা বাংলাদেশ থেকে আসতে চেয়েছিল, কিন্তু আমাদের দল বলেছে যে না, এটা আসা যাবে না, তোমরা যেখানে থাকার সেখানেই থাকো, জেলা উপজেলা সব নেতারা তোমরা সব জায়গায় থাকো, শুধুমাত্র ঢাকায় যারা আছে তারাই একেবারে একসাথে না, জায়গায় জায়গায় করে দিয়েছে, বিমানবন্দরে ভাগ করে দিয়েছে এভাবে। তা আমরা বেগম খালেদা জিয়ার আগমনের অপেক্ষা আছি, প্রস্তুতিটা আপনারা ওইভাবে রেখেছেন। আমি একটু নাজমুলের কাছে আসতে চাই। চিন্ময় কুমার দাসের বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন, এবং এই অভ্যুত্থানে তো আপনি সক্রিয় ছিলেন। যেই অভ্যুত্থানের পরে এরকম একটি ঘটনা ঘটলে, এবং এই যে আলিফ, সাইফুল ইসলাম আলিফ, তিনি কিন্তু এই অভ্যুত্থানে খুবই সক্রিয় একজন সদস্য ছিলেন এবং রেখেছিলেন। তাকে হত্যা করা হলো, এবং সেই জায়গার থেকে এই চিন্ময় কুমার দাসের যে জামিন দেয়া, যদিও চেম্বার জজ আবারও সেই জামিন স্থগিত করেছেন, এই জায়গাটিকে আপনাদের ছাত্র জনতার রাজনীতির জায়গা থেকে আপনারা কীভাবে মূল্যায়ন করেন? প্রথম কথা হচ্ছে, দেখুন, আমরা অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে যে বিভাজন তৈরি করা, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন রকম আমরা প্রপাগান্ডা শুনেছি। এই যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশ থেকে ছড়ানো, ভারতকে বিক্রি করা, এগুলোর প্রথম কাজ ছিল চিন্ময় কুমার দাসকে। আপনি দেখবেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে ভালো একটা পূজা কিন্তু এবার বাংলাদেশে হয়েছে, এই যে এই পূজাতে কোনো সমস্যা হয় নাই। আমরা এমন একটা সময় দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু মন্দির পাহারা দিয়েছে, গির্জা পাহারা দিয়েছে, কিন্তু এই বাংলাদেশের বর্তমান যে চিত্রটা ছিল সেই চিত্রটাকে পুরোই উল্টিয়ে সেই রাষ্ট্রদ্রোহী কাজ করেছিল চিন্ময় কুমার দাস, যা অভ্যুত্থানকে সে বৃদ্ধাঙ্গুলে দেখিয়েছিল ভারতের স্বার্থে। আমরা বলতে চাই যে রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ সেই চিন্ময় কুমার দাসকে যে বর্তমানে জামিন দেওয়া, সেটা আমাদের জন্য অন্তত আশ্চর্যের বিষয়। ভারতের প্রেসক্রিপশনে যদি কোনো কেউ এইরকম জামিন দিয়ে থাকে, সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক, আমরা নিন্দা জানাই। একই সাথে ইসকন কি, ইসকনের যে একটা সন্ত্রাসী সংগঠন, একটা উগ্রবাদী সংগঠন, এই উগ্রবাদিতার জন্য কিন্তু বর্তমানে আমরা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ইসকন নিষিদ্ধ আছে। আপনি দেখেন সৌদি আরব আছে, আফগানিস্তান আছে, চীন থেকে মালয়েশিয়া, অনেকগুলো রাষ্ট্রে কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই উগ্রবাদী সন্ত্রাসী সংগঠনের গুরু হয়েছে চিন্ময় কুমার দাস, যার বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা, সরকারি আইনজীবী, পাবলিক প্রসিকিউটরের সাথে যিনি জড়িত ছিলেন, তাকে কিভাবে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাহলে এইরকম একটা গুন্ডা পান্ডা যারা লালন পালন করে তাকে কিভাবে জামিন দেওয়া হয়? তাহলে যে এখানে যে আলিফকে হত্যা করা হয়েছে, আমরা তো মনে করি তাকে শহীদ করা হয়েছে, এর দায় কি চিন্ময় কুমার দাস নিবে না? অবশ্যই তাকে নিতে হবে। আমরা মনে করি চেম্বার জজ থেকে যেটা স্থগিত করা হয়েছে, আমরা অনতিবিলম্বেই তার জামিন আদেশ প্রত্যাহার করতে চাই, আমরা সেই দাবি জানাচ্ছি। আমরা একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলতে চাই, আমাদের সকলের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল কিছু ভেদাভেদ বাদ দিয়ে আমাদের যেন বাংলাদেশি পরিচয় বহন করতে পারি, আমরা সেভাবে একে অপরের বিপদে যেন পাশে দাঁড়াতে পারি, সেই শিক্ষা এবং আমাদের সেই মানবিক মূল্যবোধ যেন আমাদের মধ্যে জাগ্রত হয়। চিন্ময় কুমার দাসের মতো এরকম লোক যেন বাংলাদেশকে নিয়ে আর কোনো রকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাইতে না পারে, সেই জায়গায় আমাদের সবাইকে, সকল ধর্মের মানুষকে সতর্ক সচেতন। আমরা একদম শেষ মুহূর্তে এই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে 1 মিনিটের সময় দিচ্ছি। এই ঘটনাটির প্রেক্ষাপটে ঠিক এই মুহূর্তে কি অবস্থানে যাওয়া উচিত? না, আমরা তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, বাংলাদেশের মতো এরকম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও আপনি দেখবেন না। প্রতিবেশী রাষ্ট্র ভারতকে আমরা গণতান্ত্রিক দেশ বলি, কিন্তু তারা গণতান্ত্রিক দেশ নয়, তারা নির্বাচন করার দেশ। নির্বাচন করে 5 বছর পর তো নির্বাচন সুষ্ঠু হতে পারে হয়, কিন্তু কোনো গণতন্ত্রের মনোভাব নেই, ফেসিস্ট আর ফেসিবাদ। ওদের প্রেসক্রিপশনই তো বাংলাদেশে গত 15 বছর চললো। সুতরাং এখানে আমরা তো এখানে কোনো বৈষম্য তৈরি করতে চাই না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না। আমরা মুসলমানরা তো অন্যান্য ধর্ম যারা আছে, আমাদের নেতা জিয়াউর রহমানও বলে গেছেন, বেগম খালেদা জিয়া সেটাকে লালন করেন, তারেক রহমানও করেন, আমরা বিএনপি হিসেবে করি। এখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, অন্যান্য ধর্মে সকলকে নিয়ে আমরা মিলেমিশে মানুষকে এগিয়ে নিয়ে যাবো। আমরা সকল রাজনৈতিক দল যারা আছে ক্রিয়াশীল রাজপথে, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা একটি সুন্দর একটা স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করব, গুম খুন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব। আমরা ন্যায় ভিত্তিক এবং সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব। আমরা এই যে এবার দেখেন যে আপনার এই যে ঈদ গেল, পহেলা বৈশাখ গেল, সমগ্র সবাইকে জনগোষ্ঠীকে নিয়ে আমরা উদযাপন করেছি। এমনকি আমি এই যে আপনার নবাবগঞ্জের অদূরে, ঢাকার অদূরে নবাবগঞ্জে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ, সেখানে যে প্রিন্সিপাল আকবর হোসেন, তারপর এখানে সাফিয়া সুলতান, সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা পহেলা বৈশাখ উদযাপন করেছি। আমার বাঞ্ছাপুর উপজেলাতে আমরা পহেলা বৈশাখ উদযাপন হয়েছিল সবাইকে নিয়ে, সকল ধর্মের সবাইকে নিয়ে। আমরা কিন্তু এইভাবেই কিন্তু দেশ ছিল। কিন্তু আমরা গত 15 বছর দেখেছি যে না, তারা পহেলা বৈশাখ করেছে তাদের মতামত করে, বাকি সবাই আলাদা।
তারা ঈদ করেছে তাদের মতো করে আমাদের সবাই। ঈদের দিন আমাদেরকে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, ঈদ করতে দেওয়া হয় নাই। আমরা কিন্তু সেই রাষ্ট্র চাই নাই। আমি বারবার বলছি রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দেওয়া উচিত। যখন আপনাকে রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিবেন না, আমার বাড়ি তিতাস পাড়ে, তিতাস নদীকে তিতাসের মতো করে চলতে দিবেন না, তখন কিন্তু নদী কিন্তু প্রতিবাদ করে, হয় বাঁকে বাঁকে যাবে, নয়তো ভাত ভেঙে যাবে। রাষ্ট্রকে যখন নাকি অমানবিক হতে দেবেন, রাষ্ট্র প্রতিবাদ করবে। 5ই আগস্ট কিন্তু রাষ্ট্র প্রতিবাদ করেছে, রাষ্ট্রের জনগণ প্রতিবাদ করেছে। আমরা কিন্তু আজকের এই সময়ের ব্যবধানে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে আমরা দিতে আমরা সামর্থ্য হয়েছি। এখন আমাদের রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে রাষ্ট্রের মালিক যেন জনগণই থাকতে পারে, সমস্ত জনগণের যে অধিকারগুলো আছে ওদের উপর হতে পারে, সেই লাইনে আমরা কাজ করে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের বিশ্বাস সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, দুটি বিষয়, একটি হলো যে কোনো মন্দির বা মসজিদকে পাহারা দিক এটি আমরা চাই না, কিন্তু যদিও মন্দির পাহারা দেওয়ার সময় এক রাজনৈতিক নেতা বলেছিলেন যে এটি আসলে মন্দির পাহারা দেওয়া না, এটি ষড়যন্ত্র পাহারা দিয়ে। এই বাংলাদেশে এমন রাজনীতিও আমরা দেখেছি যে সরকারি দলের কোনো নেতা থানায় বোমা আক্রমণ চালিয়ে বিরোধী দলের নাম দিতে পুলিশকে ইনসিস্ট করেছেন, উৎসাহিত করেছেন এবং জোর জবরদস্তি করেছেন। এরকম যশোরের একজন নেতার একটি কথা ভাইরাল হয়েছিল। এই জায়গাগুলো যেন ঠিক না থাকে। মন্দির বা মসজিদ বা প্যাগোডা বা গির্জা কোনো কিছু পাহারা দেওয়ার দরকার নেই, এই পরিস্থিতিতেই আমরা যেতে চাই। এবং একই সঙ্গে আরেকটি বিষয় জানাতে চাই যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে আসতে চেয়েছিলেন। এই উদাহরণটি দেওয়ার কারণ তার জায়গাটিকে আমরা পরিষ্কার করার জন্য, তার মনোভাব পরিষ্কার করার জন্য। বিমানের যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি আসার কথা ছিল লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায়। যখন খালেদা জিয়া আসতে চান তখন বাংলাদেশ বিমান বলেন যে কর্তৃপক্ষ জানায় যে আমরা সরাসরি ঢাকায় যাব, ঢাকা থেকে সিলেটে যাব। খালেদা জিয়া সেটি স্বীকার করেননি, যে যাত্রীদের সমস্যা হবে, প্রয়োজনে সিলেটে যাবে আগে, তারপর ঢাকায় আসবে। যাই হোক, সেটি বাংলাদেশ বিমানে ওনাকে আর আসতে হয়নি, কাতারের আমির তার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। এই ঘটনাটি বললাম যে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, নেতা বা নেত্রী বা সেটার পরিচয় আরও পরে, বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল মানুষ যিনি 1/11-এও বিদেশে যাননি, এখনও বিদেশে গিয়েছিলেন কিন্তু তিনি দেশেই ফিরে আসছেন। সেই জায়গাটি যেন আমাদের আগামীর যে রাজনীতিতে করবেন তারা যেন এই বিষয়টি খেয়াল করে, পার্থক্যটা যেন দেখে যে শেখ হাসিনা কোথায়, বেগম খালেদা জিয়া কোথায়। এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।